জেফ্রি এপস্টাইনের ঘটনাটা কিন্তু শুধু একজনের অপরাধের গল্প না, বরং এটা আমাদের দেখিয়ে দেয় যে ক্ষমতা আর প্রভাবের সামনে আমেরিকার বড় বড় প্রতিষ্ঠানগুলো কিভাবে ভেঙে পড়তে পারে। তো চলুন এই প্রাতিষ্ঠানিক ব্যর্থতার একদম গভীরে গিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করা যাক। আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। মানে, একটা মামলায় কিভাবে বিচার ব্যবস্থা, নিরাপত্তা আর নৈতিকতার মতো বড় বড় স্তম্ভগুলোকে নাড়িয়ে দিতে পারে, সেটাই আমরা দেখব। গল্পের শুরুটা হচ্ছে সবচেয়ে মর্মান্তিক জায়গাটা দিয়ে, ফেডারেল জেলে অ্যাপস্টাইনের মৃত্যু। দেখুন, এই একটা মৃত্যুই এমন এক তদন্তের জন্ম দেয় যা সিস্টেমের ভেতরের এক ভয়াবহ অবহেলার ছবি সামনে নিয়ে আসে। আমাদের এই পুরো আলোচনার ভিত্তি কিন্তু বিচার বিভাগের নিজস্ব তদন্ত রিপোর্ট, মানে কোনো বানানো কথা নয়। এই সরকারি নথিটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল। তো কাগজে কলমে মৃত্যুর কারণ বলা হলো আত্মহত্যা, কিন্তু প্রশ্নটা তো সেখানেই যে সর্বোচ্চ নিরাপত্তা যেখানে, সেই রকম একটা জেলে এটা কিভাবে সম্ভব হলো। আর ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু প্রাতিষ্ঠানিক ব্যর্থতার সেই ভয়াবহ গল্পটা শুরু হচ্ছে। এই টাইমলাইনটা একবার দেখুন। ৯ আগস্ট বিকেল থেকে পরের দিন সকাল পর্যন্ত একের পর এক নিয়ম ভাঙা হয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, রাত 11:15টার পর থেকে সকাল পর্যন্ত, মানে প্রায় ৮ ঘণ্টা তাকে কেউ একবারও চেক করে দেখেনি। এই স্লাইডটা দেখলে নীতির সাথে বাস্তবতার ফারাকটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন কত কড়াকড়ি নিয়ম, আর অন্যদিকে সেই নিয়মগুলোকেই কেমন নির্লজ্জভাবে ভাঙা হয়েছে। কর্মীরা তো লগবুকে জাল করেছে, আর অ্যাপস্টাইনের ছেলে আত্মহত্যার জন্য সরঞ্জামও মজুদ ছিল। আর ব্যর্থতার তালিকাটা এখানেই শেষ না, এটা আরও লম্বা। মনোবিজ্ঞান বিভাগ থেকে পরিষ্কার নির্দেশ ছিল ওকে একা না রাখার, কিন্তু সেই নির্দেশ শোনেনি কেউ। নিরাপত্তা ক্যামেরার রেকর্ডিং সিস্টেম নষ্ট হয়ে পড়েছিল, এমনকি মৃত্যুর ঠিক আগে এপস্টাইন যে একটা নতুন উইল সই করছেন, সেই খবরটাও কারো কাছে ছিল না। যেন পুরো সিস্টেমটাই তাকে একরকম সুযোগ করে দিচ্ছিল। ডিওজের রিপোর্টও কিন্তু ঠিক এই কথাই বলছে। এটা কোনো একটা ভুল ছিল না, এটা ছিল অবহেলা আর অসদাচরণের একটা সম্মিলিত ফল, যা এই ঘটনাটা ঘটার জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছিল। আচ্ছা, জেলের দেয়ালের ভেতর থেকে এবার একটু বিচার ব্যবস্থার দিকে তাকানো যাক। কারণ অ্যাপস্টাইনের মৃত্যুটা যতটা অবহেলার কারণে হয়েছে, তার চেয়েও বেশি হয়েছে অতীতে নেওয়া একটা বিতর্কিত সিদ্ধান্তের কারণে। এই বিতর্কের একেবারে কেন্দ্রে ছিল ২০০৮ সালের একটা গোপন চুক্তি। তখনকার ইউএস অ্যাটর্নি অ্যালেক্স অ্যাকোস্টা নেতৃত্বে এই চুক্তির মাধ্যমে এপস্টাইনের বিরুদ্ধে চলা ফেডারেল তদন্তটাই আসলে বন্ধ করে দেওয়া হয়। এর ফলেই কিন্তু তার যাবজ্জীবন কারাদণ্ডের সম্ভাবনা শেষ হয়ে যায়। আর এই চুক্তির ফল কি হল? ফেডারেল অভিযোগ তো বাদই গেল, আর রাষ্ট্রীয় অভিযোগের সাজা হল মাত্র ১৩ মাস। এখানেই শেষ না, এই সাজার সময়ও তাকে দিনের বেলায় জেল থেকে বেরিয়ে নিজের অফিসে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল। ভাবা যায়? ২০১৯ সালে যখন আবার প্রশ্ন ওঠে, তখন অ্যাকোস্টা তার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছিলেন। তার কথা ছিল, সেই সময়ে এপস্টাইনকে জেলে পাঠানোই তাদের মূল লক্ষ্য ছিল, আর তারা মনে করেছিলেন যে তারা ঠিক কাজটাই করছেন। কিন্তু ২০১৯ সালে অ্যাপস্টাইন আবার গ্রেফতার হওয়ার পর সেই পুরনো চুক্তিটা সবার সামনে চলে আসে, আর তা নিয়ে শুরু হয় প্রচণ্ড বিতর্ক। সেই বিতর্কের চাপেই কিন্তু তৎকালীন শ্রমসচিব অ্যালেক্স অ্যাকোস্টাকে পদত্যাগ করতে হয়েছিল। মানে, ১ দশক পুরনো একটা বিচারিক সিদ্ধান্ত একটা রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিল। এই কেলেঙ্কারির ঢেউ শুধু সরকারি প্রতিষ্ঠানেই থেমে থাকেনি, এটা আছড়ে পড়েছিল আমেরিকান নামকরা শিক্ষা ব্যবস্থার ওপরেও। এমনকি এমআইটির মতো প্রতিষ্ঠানের নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিল। চলুন সেই ঘটনাটাই একটু দেখি। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, মানে এমআইটি, জেফ্রি অ্যাপস্টাইনের কাছ থেকে মোট $8,50,000 অনুদান নিয়েছিল। এই চার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাচ্ছে। এপস্টাইনের দেওয়া 10টা অনুদানের মধ্যে 9টাই নেওয়া হয়েছিল ২০০৮ সালে, যখন সে যৌন অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হয়ে গেছে। ঠিক তারপরে শুধু টাকার অনুদানই না, এর বাইরেই ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে এপস্টাইনকে ৯ বার এমআইটি ক্যাম্পাসে আসার সুযোগ দেওয়া হয়েছিল। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, প্রতিষ্ঠানের একেবারে উপরের লেভেলের কর্মকর্তারা নাকি এই ব্যাপারে কিছুই জানতেন না। মেটের নিজস্ব তদন্তেই এটা বেরিয়ে আসে যে প্রতিষ্ঠানের ৩ জন ভাইস প্রেসিডেন্ট এপস্টাইনের অতীত সব জেনেও তার কাছ থেকে অনুদান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। শর্ত একটাই ছিল, টাকার পরিমাণ অল্প রাখতে হবে আর বিষয়টা অপ্রকাশিত রাখতে হবে, যাতে কোনো বিতর্ক তৈরি না হয়। পরে এমআইটির বানানো কমিশনের রিপোর্টেই এই সিদ্ধান্তকে বিচার বিবেচনার উল্লেখযোগ্য ভুল বলা হয়। এটা আসলে সুনাম বাঁচানোর জন্য নৈতিকতার সাথে আপোস করার একটা পরিষ্কার উদাহরণ। তাহলে পুরোটা থেকে আমরা কি দেখলাম? কারাগার, বিচার ব্যবস্থা আর শিক্ষা, তিনটা একদম আলাদা জায়গায়, কিন্তু ব্যর্থতার ধরনটা একই।
ক্ষমতা আর খ্যাতির সামনে নীতির সাথে আপোষ করা। চলুন এই ফাটলগুলোকে শেষবারের মতো এক জায়গায় করে দেখি। এই স্লাইডটা পুরো বিষয়টা একবারে সংক্ষেপে বলে দিচ্ছে। দেখুন, কারাগারে ছিল সরাসরি অবহেলা আর অসদাচরণ, বিচার ব্যবস্থায় ছিল এমন এক সিদ্ধান্ত যা নিয়ে প্রশ্ন ওঠে, আর শিক্ষাক্ষেত্রে ছিল নৈতিকতার সাথে আপোষ। প্রত্যেকটা ক্ষেত্রেই সিস্টেমগুলো একজন ক্ষমতাশালী আর প্রভাবশালী ব্যক্তির সামনে কেমন যেন দুর্বল হয়ে পড়েছিল। সুতরাং মূল কথাটা হলো অ্যাপস্টাইনের মামলা এই প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেয়নি, বরং এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সিস্টেমের ভেতরে দুর্বলতাগুলো আগে থেকেই ছিল। এটা ছিল একটা স্ট্রেস টেস্টের মতো, যা দেখিয়ে দিল চাপের মুখে সিস্টেমগুলো আসলে কতটা ভঙ্গুর। আর এটাই আমাদের আজকের আলোচনার শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়। যখন ক্ষমতা আর প্রভাব সিস্টেমকে চ্যালেঞ্জ করে, তখন কি জবাবদিহিতার কাঠামোটা সত্যিই টিকে থাকতে পারে? অ্যাপস্টাইনের পরিণতি আমাদের এই বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করে।